হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ তোমাদের প্রতি যে তোমরা বাংলা প্রথম পরীক্ষা খুব ভালোভাবে লিখতে পারছো। আমাকে অনেকেই কমেন্ট এবং মেসেজ দিয়ে বলছো যে তোমাদের সৃজনশীল এবং নৈর্ভিত্তিক খুবই ভালো হয়েছে আমার সাজেশন থেকে। সো তোমাদের কথা চিন্তা করে আমি বাংলা দ্বিতীয় পত্র আগামীকাল যেহেতু পরীক্ষা, একটি চূড়ান্ত সাজেশন এবং বা নমুনা প্রশ্ন বলা যায় নিয়ে আসছি। কোনো প্রকার টানাটানি না করে ডিরেক্ট ভিডিওটা ভালোভাবে দেখো। আমার কথাগুলো বোঝার চেষ্টা করো যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে? এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, কারণ আমি রেগুলার এরকম ভিডিও আপলোড করবো, সাজেশন বলো, নৈর্ভিত্তিক নিয়ে, সৃজনশীল নিয়ে, সবকিছু নিয়ে। তো ভিডিওগুলো তোমাদের যেন মিস না হয় বা সার্চ দিলে যেন সবার আগে আসে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তো দেরি না করে চলো শুরু করি আজকের লেসন। তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা হচ্ছে 50 নাম্বারের। তার মধ্যে হচ্ছে তোমাদের 15টা থাকবে হচ্ছে নৈর্ভিত্তিক প্রশ্ন, সময় দিবে 15 মিনিট ওটার জন্য, এবং 35 হবে যে তোমাদের রাইটিং পার্ট বা লিখিত, ঠিক আছে? তো 15টা নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে। আমরা নৈর্ভিত্তিক প্রশ্ন এখন দেখে নিব একটা একটা করে, নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তর সহ তোমাদেরকে বলে দিব এবং পরবর্তীতে আমরা রাইটিং পার্টগুলো দেখবো। আমি নৈর্ভিত্তিক প্রশ্ন দেখার সময় আরেকটা কথা বলে দিব, আচ্ছা আমি কয়েকটা দেখাই নি তারপর বলতেছি কথাটা। 1 নাম্বার কি বলছে, কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে পাওয়া যায়? উত্তর হবে ক, আ, সু, বি, নি। 2 নাম্বার বলছে স্মরণীয় শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? 2 নাম্বার উত্তর হবে গ। এই যে গ নাম্বার দেওয়া আছে, দ্বন্দ্বের সৌম্য প্লাস অনিয়, ঠিক আছে? তা 3 নাম্বার বলছে সংস্কৃতের নিয়ম অনুসারে দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে কোনটি বসবে? 3 নাম্বার উত্তর কোনটা হবে? ক, তর। এবার আমি কথাটা বলি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয়তে নৈর্ভিত্তিক যেগুলো আছে সেগুলো অনেকগুলো কঠিন, তোমাদের বই এগুলো থাকে না, গাইড থেকে ডিরেক্ট পড়ে নিতে হয়। সো এখানে মাত্রা দেওয়া আছে কতটা নৈর্ভিত্তিক? 15টা নৈর্ভিত্তিক। তো 15টা নৈর্ভিত্তিক কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো তোমাদের কথা চিন্তা করে আমি আরেকটা ভিডিও তৈরি করছি 100টা নৈর্ভিত্তিকের, এবং আমি গ্যারান্টি দিচ্ছি 100টা নৈর্ভিত্তিক যদি তোমরা আমার সাথে পড়ো ভালোভাবে, তোমাদের 100টা নৈর্ভিত্তিকে মিনিমাম 12 থেকে 13টা কমন পড়বেই পড়বে, কোনো ভুল নাই তাতে। সো আমি অবশ্যই বলবো, জোর দিয়ে বলবো যে তোমরা ওই 100টা নৈর্ভিত্তিকের ভিডিওটা দেখে আসো। লিঙ্ক ভিডিওটার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা উপরে আই বাটনে দিয়ে দিব এখানে কোনায়। অথবা তোমরা কি করো, আমার চ্যানেলে ঢুকো, ভিতরে তোমার প্লেলিস্ট অথবা হোমে পেয়ে যাবে আমার ভিডিওটা ভালোভাবে দেখবে, 100টা নৈর্ভিত্তিক সব পড়ে নিবা সময় নিয়ে। হয়তো 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টার ভিতর তোমার নৈর্ভিত্তিক সব কমপ্লিট হয়ে গেল এবং তোমরা ওখান থেকে কমন পাবো অনেকগুলো, এটা গ্যারান্টি করা। 4 নাম্বার দেখো, 4 নাম্বার বলছে তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন, কোন ধরনের বাক্য? 4 নাম্বার উত্তর হবে খ, যৌগিক বাক্য। 5 নাম্বার বলছে হলন্ত শব্দের বিপরীত শব্দ কি? উত্তর হবে ঘ, অকারান্ত। 6 নাম্বার বলছে নিচের কোন বাক্যে বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করা হয়েছে? 6 নাম্বার উত্তর হচ্ছে খ, রে পথিক, রে পাষাণ হৃদয় পথিক। 7 নাম্বার বলছে নিচের কোন বানানটি সঠিক নয়? 7 নাম্বার উত্তর হবে কত? গ, বর্ণনা। কেন? কারণ ব মূর্ধন্যয় রেফ হবে, তারপর দন্তার নয় কান্নানো হবে, ঠিক আছে? এখানে ভুল লিখছে, মানে সঠিক নয় কোনটা আর কি। এরপর 8 নাম্বার বলছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? 8-এর উত্তর হবে ঘ, আসক্তি বলে। এরপরে 9 নাম্বার কি বলছে, পানিতে পানি দিও না। এখানে দেখছো পানি বানান ভুল হয়েছে মেবি, এখানে পানি বললাম যেটা, পানি শব্দের অর্থ কি? পানি বলতে কি বোঝা যাচ্ছে? পানি বলতে বোঝাচ্ছে জল, ঠিক আছে? পগার পা মধ্য নরসিংহ নরসিংহ হওয়ার কথা ছিল। 10 নাম্বার যিনি বক্তৃতা দানায় পটু, এক কথা কি বলে? উত্তর হবে বিতার্কিক। নিচের কোনটিতে সবগুলো বাংলা উপসর্গ? 11 উত্তর হবে ক, কদ, আ, ভর, আন। 12 নাম্বার হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? 12 নাম্বার উত্তর হবে ক, প্রাতিপদিক। 13 নাম্বার নিচের কোনটির পরিবর্তন শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয়? 13 নাম্বার উত্তর হবে গ, পদ। 14 নাম্বার সমাস যোগে গঠিত শব্দ কোনটি? 14-র উত্তর হবে গ, বিষাদ সিন্ধু। 15 নাম্বার নিচের কোন বাগধারাটি দ্বারা অপচয় অর্থ বোঝায়? নিচের কোন বাগধারাটি দ্বারা অপচয় অর্থ বোঝায়? কোনটা? 9-6 দ্বারা অপচয় অর্থ বোঝায়। এবার আমরা হচ্ছে যে রচনামূলক অংশটা দেখে নিই। তোমাদের রচনামূলক অংশ থাকবে 35 নাম্বারের। তো প্রথমে থাকবে অনুচ্ছেদ লিখো। তো অনুচ্ছেদ এখানে দুইটা দেওয়া আছে, 1 নাম্বার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা খুব ইম্পর্টেন্ট, এবার এটা আসবে কিন্তু। আর এটা খ নাম্বার বেগম রোকেয়া, এই উপমহাদেশের একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ, বেগম রোকেয়া সম্পর্কে লিখতে বলবে। সো আমি তোমাদের জন্য এই উত্তরটা সাজা রাখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারণ এটা তো তোমাদের বই নাই। সো আমরা উত্তরটা ডিরেক্ট দেখে নিই, তোমরা এটা পড়ে নিবা, ঠিক আছে? এই যে অনুচ্ছেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো এমন একটি সচেতন ও প্রতিবাদী কর্মসূচি যেখানে শিক্ষার্থীরা সমাজের বিদ্যমান নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়। জাতি, ধর্ম, লিঙ্গ ও অর্থনৈতিক ভিত্তিতে যেসব বৈষম্য দেখা যায় তার বিরুদ্ধে শিক্ষার্থীরা সোচ্চার হয়। এই আন্দোলনের মাধ্যমে সমান অধিকার, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। ছাত্র সমাজের এমন ভূমিকা সমাজকে বদলে দিতে পারে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করে। 4 থেকে 5 বার পড়ে নিবে, মুখস্থ করার দরকার নাই।
এবং তোমরা শুধুমাত্র এটার আশায় বসে থাকবা না। আমি এটা বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে, যে আমি যে সাজেশনগুলো দিচ্ছি এগুলোর আশায় যদি বসে পরীক্ষা দিতে যাও, কমন না পড়লে তখন কি করবা? এটা একটা প্রশ্ন দাঁড়ায়, তাই না? তো কি করবা? এটা পড়বা, পাশাপাশি আরো কতগুলো পড়ে রাখবা, যেন আসলে পরীক্ষার হলে বানায় বানায় লিখতে পারো। তবে আমি বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা পড়ে যাও, এই টাইপসের একটা প্রশ্ন এবার আসতে পারে, ঠিক আছে? আসলে যেন পারো। তো এই দুটোটা পড়ে নিবা, নাম্বারটা পড়ে নিবা, তোমাদের বই থেকে খুঁজে বের করবা। বই এটা ছিল না, এই জন্য আমি উত্তরটা রেডি করে রাখছি। 2 নম্বর কি আসবে? 2 নম্বরে আসবে যে তোমাদের সারাংশ সারমর্ম, ঠিক আছে? যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রথমে পড়বে সারমর্ম, তারপর হচ্ছে সারাংশ। সারমর্ম কি বলছে? ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এটা আসছে। আরেকটা কি আসছে দেখি আমরা। আবার খ নম্বরে আসছে সারাংশ লিখো, মানে এই দুইটা থেকে যে কোনো একটা লিখবা, ক এবং খ। সারাংশ সারমর্ম দুইটা আছে। একটা হচ্ছে সময় ও স্রোত, কারো অপেক্ষা বসে থাকে না, এটা নিয়ে। তো এটাতে কত দিবে? 5 দিবে মেবি, না? তো আমরা উত্তরটা দেখিনি, এটার উত্তর আমার কাছে আছে। তোমরা পাঠ্য বই খুললে এটা পেয়ে যাবা। দেখো স্যার, এটা কত পৃষ্ঠা দেখি আমরা। পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠা, দেখো 112 পৃষ্ঠা তুমি খুললেই ছোট ছোট ভালো করে এটা পেয়ে যাবা। এটা ভালো করে পড়ে নিবে। এটা এটা পড়বা 1 নম্বর। তারপর 2 নম্বর এটা পড়বা, কোথায় স্বর্গ কোথায় নরক, এটাও পড়বা, আমি বলে দিচ্ছি কিন্তু। 3 নম্বর এটাও পড়বা, আসিতেছে শুভ দিন, একবারে সহজ এগুলা। কারণ দেখো এই যে ছোট, তুমি এখান থেকে 2 লাইন পড়লে চলবে, এতটুকু পড়লেও চলবে। পুরোটা পড়ে নিবা, বানিয়ে বানিয়ে লিখবা। তারপর হচ্ছে আসিতেছে শুভ দিন, এটাও পড়বা। মনে করি এখান থেকে শুরু করে তুমি এতটুকু পড়তে পারলা, এতটুকু বললা বা এতটুকু পড়লা, তোমরা যতটুকু পারো আর কি। তিনোটা থেকে একটা 100% আসবে, কোনো ভুল নাই, মনে থাকবে। তিনোটা পড়ে নিবা। এরপরে আছে 3 নম্বরে কি বলছে? যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। ক নম্বর হচ্ছে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। খ নম্বর হচ্ছে সবার উপরে মানুষ হতো, তাহার উপরে নাই। দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে। তো এটাতে কত? 5 মার্ক দিছে মাত্র। দুটো থেকে একটা আমি দেখে দিচ্ছি এটা কোথায় আছে তোমাদের। এটা পাঠ্য বইয়ের কত পৃষ্ঠায়? পাঠ্য বইয়ের হচ্ছে তোমাদের 119 পৃষ্ঠা পেয়ে যাবা। তোমাদের পাঠ্যবইগুলো 119 পৃষ্ঠা পেয়ে যাবা। বোনেরা বনসুন্দর শিশু মাতৃ করে, এটা। এবং আরেকটা কোথায়? সবার উপরে মানুষ হতো, তার উপর নাই। এবং একটা প্রশ্ন করতে পারে যে ভাইয়া এগুলো আমাদের সিলেবাসে নাই, কারণ অনেক স্কুলে এরকম থাকে না, কিন্তু ভিন্ন করে দেয়। কারণ বেশিরভাগ স্কুলে সেম থাকে, কিন্তু কিছু কিছু স্কুল ব্যতিক্রম করে। সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের সিলেবাসে যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো পড়বা। আমি বারবার বলে দিচ্ছি, সিলেবাসে যদি না থাকে পড়ার কোনো প্রয়োজন নাই, তাহলে আসবে না। সিলেবাসে থাকলে অবশ্যই পড়বা। এবং তোমাদের যদি কনফিউশন লাগে যে কোনটা আসবে কিভাবে বুঝবো, তাহলে তোমরা কমেন্টে লিখে দাও আমাকে। কমেন্টে মনে করো ভাব সম্প্রসারণ যদি তোমাদের সিলেবাসে 5টা থেকে 5টার নাম লিখে দাও, আমি তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো দুইটা বলে দিব, ওই দুইটা থেকে একটা আসবে। এবং সারাংশ সারমর্ম সবকিছু সেম, রচনার ক্ষেত্র সেম। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আমি কমেন্টে বলে দিব। সো তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে লিখে দাও যে তোমাদের সিলেবাসে কি কি আছে। তোমাদের সিলেবাসে যদি এগুলো থাকে তাহলে অবশ্যই এগুলো পড়বা, ঠিক আছে? 4 নম্বর আসো। আমার কথাগুলো কি বুঝছো তোমরা? কারণ অনেকে ভুলভাল কমেন্ট করো, অনেকে কথা না বুঝে কমেন্ট করে ফেলো। ক নম্বর বলছে তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লিখো। এটা হচ্ছে আবেদন। আর খ নম্বর বলছে কি? একটা কি পত্র লিখো। কথা বুঝো, মানে লোক উৎসবের বর্ণনা দিয়ে পত্র লিখো। একটা হচ্ছে আবেদন, আর একটা কি পত্র। ক এবং খ থেকে অনলি যে কোনো একটা লিখবা। তোমরা কয়টা লিখবে? একটা। ক খ যেটা পারো তুমি। তুমি যদি বলো যে আমি ক লিখবো, তাহলে ক লিখো। খ লিখার দরকার নাই। তো কত দিবে তোমাকে? 5 দিবে। তোমরা লিখে ফেলিও না আবার, যে কোনো একটা লিখবা, অথবা লিখছে, ঠিক আছে? তো আমি তোমাটার উত্তর দেখে দিচ্ছি তোমাদেরকে। এই তো, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই 123 পৃষ্ঠা। প্রথমে যেটা বলছে পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট আবেদনপত্র। তো এই দেখো আবেদনপত্র, এখান থেকে লেখা শুরু করতে কতটুকু তোমরা খুঁজলেই পেয়ে যাবা। তো তোমরা বলতে পারবা যদি কমন না পড়ে কি করব? কমন না পড়ে মনে করো কথার কথা ক এবং খ দুইটাই কমন পড়লো না, তাহলে কি করবা? সেক্ষেত্রে তুমি আবেদনপত্র কিভাবে লেখে সেটা শিখবা খালি। কথা বুঝতে পারছি? মানে আবেদন পত্র লেখার নিয়ম কি, নিয়ম মানে কি, মানে প্রথম থেকে লেখা কিভাবে শুরু করে, এগুলো সেম থাকে সব জায়গায়, মানে একটু এদিক ওদিক করে দেওয়া যায়, ভিতরে লেখাগুলো পরিবর্তন হয়। তো তোমরা কি করবা? নিয়মটা জেনে নিবা আবেদনপত্র কিভাবে লিখে। তারপর যে টপিক দিবে ওই টপিকের উপর একই নিয়ম ফলো করে টপিকটা চেঞ্জ করে দিবা। কথা বুঝতে পারছি? তো আমার কথাগুলো যারা ফলো করবা তারা কিন্তু 100% ভালো রেজাল্ট করবা। কথা যদি না বুঝে আন্তাজে লিখে চলে আসো, ভালো রেজাল্ট করবা না। এবং খ নাম্বার, তুমি যদি পত্র লিখতে চাও, পত্র কিভাবে লিখে পত্র লিখার নিয়মটা শিখে নিবা। জাস্ট কি শিখবা? নিয়ম। ভেতরের লেখাগুলা তুমি বদলে দিবা, নিজের মতো করে বানিয়ে লিখবে, কারণ এটা টপিকটা চেঞ্জ করতে পারে, স্বাভাবিক। এখানে বলছে যে তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য, তো অন্য কিছু বলতে পারে যে তোমাদের বিদ্যালয়ে একটা ডিপকল বসানোর জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট আবেদন করো। তোমরা খালি পাঠাগার নির্মাণের জায়গায় ডিপকল বসে দিবা, আর সবগুলো সেম থাকবে। কথা কি বুঝতে পারছি আমি? 5 নম্বর আসো এবার। 5 নম্বর বলছে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। মানে রচনা, স্বদেশপ্রেম, একটা স্বদেশপ্রেম, একটা শৃঙ্খলা, একটা বিজয় দিবস, 3টা দিছে। তো তিনটা থেকে যে কোনো তিনটা তোমরা পড়ে নিবা যদি তোমাদের সিলেবাসে থাকে। তোমাদের সিলেবাসে ধরো শৃঙ্খলা নাই, কথার কথা, শৃঙ্খলা তাহলে পড়ার দরকার নাই। তোমাদের সিলেবাসে থাকলে অবশ্যই অবশ্যই পড়বা। আর তোমাদের যদি কনফিউশন হয় যে ভাই সিলেবাসে তো 5-6টা আছে, কোনটা পড়বো, 5-6টার নাম সবগুলো কমেন্টে লিখে দাও, এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কোনটা পড়বা। ওখান থেকে একটা 100% চলে আসবে।
কথা কি বুঝতে পারছি? সো আমি যে কথাগুলো বলছি এগুলো যদি বুঝে থাকো অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা, এবং আমি আশা করবো তোমাদের পরীক্ষা যেন ভালো হয়, এবং সেই সাথে যে 100টা নৈর্ভিত্তিকের ভিডিও যেটা আছে ওইটা অবশ্যই গিয়ে এখন দেখে আসো। ধন্যবাদ সবাইকে।